আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে বেশ কিছুদিন ধরেই সীমিত গণতন্ত্র নামে একটি শব্দ শোনা যাচ্ছে। যদি এই শব্দটি বেশ জোরে সোরে উচ্চারণ করেছেন গত বছর শেষ দিকে প্রথিতযশা সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। তিনি তার জন্মোৎসবে বলেছিলেন যে সীমিত মৌলবাদের রাজনীতির চেয়ে সীমিত গণতন্ত্র অনেক ভালো। সেই একই কথা উচ্চারণ করেছেন কয়েক মাস পরে এসে ডাক টেলি যোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন যে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যে ধরনের উন্নয়নের রাজনীতি করতে গিয়ে তিনি গণতন্ত্রকে সীমিত করে এনেছিলেন, সেই গণতন্ত্রের ধারায় অব্যাহত রাখবে শেখ হাসিনা। অর্থাৎ আবার একদিকে মৌলবাদী রাজনীতির ধারক বাহক হিসেবে উল্লেখ করা হচ্ছে বিএনপিকে। আমাদের আলোচনার বিষয় সেটি যে সীমিত গণতন্ত্র নাকি মৌলবাদ। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন, রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক রাশেদ রহমান, এবং তারপর রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল। আমি মাসুদ কামাল আপনাকে দিয়ে শুরু করি। সীমিত গণতন্ত্র বনাম মৌলবাদ, কোন রাজনীতি আমরা ধরে নেব, কোনটাকে গ্রহণ করব যদি এই শব্দগুলোর মধ্যে আমাদেরকে থাকতে হয়? না, আমার কথাটা হলো যে বেছে নেওয়ার জন্য আপনি আমাকে মাত্র দুটো অপশন দিবেন কেন? আমি সেটাই বলেছি, যদি এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় তাহলে কোনটা বেছে নেবেন? না, আপনি আমাকে যদিটাই বলবেন কেন? যেমন আপনি কি বলবেন ইটিভি দেখবেন নাকি এনটিভি দেখবেন? হ্যাঁ, যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার কেন বলবেন? এই বলার অধিকারটা আপনাকে কে দিয়েছে? যায়নি কেউ, কিন্তু আমার হাতে রিমোট, তাই না? আমি টিভি দেখবো, যে কোনো একটা দেখবো। আপনার এই বলে দেওয়ার এখতিয়ারটা কে দিয়েছে যে তুমি এই দুটোর মধ্যে নির্বাচন করো? একজন মন্ত্রী বলেছেন যে মৌলবাদের চেয়ে সীমিত গণতন্ত্র ভালো। উনি কোন অর্থে বলেছেন এটা উনি ভালো বুঝবেন, কিন্তু এই বলার এখতিয়ারটা ওনাকে কে দিয়েছে? জনগণকে দুটোর মধ্যে বেছে নিতে হবে, এই এখতিয়ারটা ওনাকে কে দিয়েছে? ওনার নেত্রী দিয়েছেন? ওনার নেতৃত্বে বলেন না, উনি বলেন কেন? উনি কি নেত্রীকে মানবীর পর্যায় থেকে মহামানবীতে উঠাতে চান? কেন চান? নেত্রীকে ডুবানোর জন্য চান? দিস ইজ দ্য পয়েন্ট। এখানে সবসময় দেখা যায়, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে বাঁশের চেয়ে কঞ্চি দর। এখন কঞ্চিদের নাড়াচাড়া বেশি হয়। কঞ্চিরা বোঝাতে চান যে আমি কিন্তু আপনার জন্য অনেক খাটতেছি, কাজে আমাকে আমার যদি আমি লাভজনক পদে থেকে থাকি এখানে রাখুন, আর যদি লাভজনক পদে না থেকে থাকি আরো লাভজনক পদে বসান, আমি আপনার জন্য খুব খাটছি। আসলে ওনারা খাটছেন হলো নেত্রীকে ডুবানোর জন্য খাটছেন। উনি কি এটা চান যে আমি সীমিত গণতন্ত্র দেব? যদি চাইতেন, যদি মিন করতেন যে আমি সীমিত গণতন্ত্র দেব, তাহলে উনি নির্বাচনের সময় ওনার যে প্রতিশ্রুতি জনগণের কাছে উনি নিয়ে এসেছিলেন সেখানেই বলতেন যে আমি ক্ষমতায় গেলে মাহাথির মোহাম্মদের মতো সীমিত গণতন্ত্র দেব। বলেছিলেন নাকি মনে মনে ভেবেছিলেন একবার যে নেই তারপর করব? এটা কি ওনার এই যে মন্ত্রী আজকে বলতেছেন উনি কি কথা বলবেন? বলবেন না। আমাদের সমস্যাটা কি জানেন? আমাদের রাজনীতিবিদদের দিক সমস্যা। আমাদের এখানে দুজন রাজনীতিবিদ আছেন, ওনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আর কি। আমাদের সমস্যাটা হলো কি, রাজনীতিবিদরা মনে করেন এই যে সেই জনগণ কিছু বুঝে না। রাজনীতিবিদরা মনে করেন আমাদের জনগণরা খুবই বিস্মৃতিপরায়ণ একটা প্রাণী, এটা ওনারা মনেই করেন, বিশ্বাসই করেন। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামায়াত, ওনারা এমন এমন কথা বলেন, এমন এমন কাজ করেন যে কাজগুলি করবেন বলে আগে কখনো বলেননি। হুট করে করেন, করে বলেন যে হ্যাঁ আমাদের এটা করার কথা ছিল। এক একটা ঘটনা ঘটান, নির্বাচনটা ঘটিয়ে দিলেন, নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়ছে ওনারা একটা ফিগার দিয়ে দিলেন। আমাদের দায়িত্ব হলো ওটাকে বিশ্বাস করা। যদি বিশ্বাস না করি তাহলে আমি প্রতিক্রিয়াশীল, বিশ্বাস যদি না করি তাহলে আমি রাজাকার, অথবা আমার দাদা ছিল রাজাকার খুঁজে বের করবে। আর যদি বিশ্বাস করি আমি রাজাকারের ছেলে হলো মুক্তিযোদ্ধা। এই রোগের চিকিৎসা ভাই একমাত্র আল্লাহ তাআলা জানেন আর আমাদের নেত্রী জানেন। আমি একটা কথা বলি, খুব এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে যাবে কিনা জানি না, তাহলে এটা পরে আসতে পারে। একটা জিনিস হলো কি, বাংলাদেশে এখন রাজনীতি হচ্ছে কিন্তু আসলে দ্বিপাক্ষিক কোন রাজনীতি এখন নাই। শেখ হাসিনা আসলে অনেক বড় পলিটিশিয়ান। উনি এমন পলিটিক্স, পলিটিশিয়ান বলতে যা বোঝায়, উনি এমন, দেখেন বিএনপি কিন্তু বলতে গেলে অস্তিত্ব নেই। এই যে মাঝে মাঝে বিএনপি একজন মুখপাত্র আছেন না,
আমাদের এই যে ডক্টর সাহেব সেই দায়ভার তো নিশ্চয়ই প্রধানমন্ত্রী রিপন শেখ সাহেব, হাসিনার নয়। ওনার না, আমি তা বলছি না, উনি এখন ইদানিং কিন্তু বিবৃতি দেন দেশে এখন কোন ধরনের আন্দোলন নেই, এমন কোন ঘটনা নেই যাতে নাকি সরকারের উপর চাপ পড়তে পারে, তো এখন দয়া করে আমাদের নেতাকে মুক্ত করে দেন। মানে একটা হাহাকার আর্তনাদ না? তো এই আর্তনাদ ঠিক আছে, এটা ওনার যোগ্যতা অনুযায়ী উনি তো এটাই করবেন, এর চেয়ে বেশি উনি আর কি করবেন। তো উনি যেটা করেছেন সেটা করেছেন, সেটা আমার কোনো আপত্তি নাই, কিন্তু উনি কিন্তু একটা বাস্তব কথা বলেছেন। দেশে এখন কোনো আন্দোলন নেই, দেশে এখন কোনো বিরোধী রাজনীতি নেই, দেশে একটা রাজনীতি চলছে। এটা একদিকে শেখ হাসিনার জন্য একটা, আমি মনে করি, বিপদ, আরেকটা শেখ হাসিনার জন্য একটা সুযোগ। বিপদটা কোথায়? যে বিরোধী রাজনীতি না থাকলে এই দলীয় কঞ্চিগুলি এই সমস্ত আবল তাবল কথা বলে মূল নেত্রীকে বিপদে ফেলতে পারে, এটা হল বিপদ। আর সুযোগটা হলো যে শেখ হাসিনা যদি চান, উনি এখন অনেক ভালো কাজ করতে পারবেন, কারণ ওনার সেই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না, এবং উনি জনপ্রিয় নেত্রী হিসেবে বাংলাদেশে কিন্তু আবির্ভূত হতে, এর একটা সুযোগ উনি পেয়েছেন। সেই সুযোগটা উনি কতটুকু সদ্ব্যবহার করবেন সেটা এখন দেখার বিষয়। কিভাবে সদ্ব্যবহার করবেন, দুটো কথা বলি কেবল। দেখেন, পহেলা বৈশাখ একটা ঘটনা ঘটলো, আমরা সিসিটিভিতে সবাই দেখলাম, কিন্তু এটা নিয়ে কিন্তু প্রপার কোনো অ্যাকশন হলো না, কিচ্ছু না। যদি অ্যাকশনটা হতো সঙ্গে সঙ্গে, রিঅ্যাকশন হয়েছে, হ্যাঁ, যদি অ্যাকশনটা হতো, কোনো ব্যাপার ছিল না। কিন্তু প্রাইম মিনিস্টার গেলে একটা হুঙ্কার দিতেন, যদি ওদেরকে ধরতে হবে যে কোনো কিছুর বিনিময়ে। বাংলাদেশের পুলিশ পায় না এমন কোন ঘটনা আছে দেখিনি আমরা? যদি একটা হুঙ্কার দিতেন কি হতো? হয়তো দুই একটা ছাত্রলীগের ছেলে টেলে ধরা পড়তো, এতে প্রধানমন্ত্রীর সম্মান বাড়তো বা কমতো না। শুনেন, বাংলাদেশে একটা সময় ছিল যে ছাত্র রাজনীতি, ছাত্রলীগ, যুবলীগ অথবা ছাত্রদল, যুবদল এরা মূল দলকে ক্ষমতায় আনে। শেখ হাসিনা এমন একটা এখন পরিস্থিতি সৃষ্টি করেছেন, এখন ওনার ছাত্রলীগ লাগবে না, এখন ওনার যুবলীগও লাগবে না, এখন ওনার এই সমস্ত মন্ত্রীতন্ত্রীও লাগবে না, উনি একাই যথেষ্ট। সেই সুযোগটা উনি নিতে পারেন। রাশেদ রহমান, তাহলে আপনি মোহন ভাইয়ের ওখান থেকে আসেন, তাহলে আমার জন্য বলাটা সুবিধা হবে। আপনাদের সুবিধা হবে। জি, আমার জন্য সুবিধা, আপনাকে আপনার প্রোগ্রামের জন্য ভালো হবে। আপনাকে সেই সুবিধাটা আমি দিতে চাই, যদি আপনার সুবিধা হয়ে থাকে। আমার সুবিধা না, প্রোগ্রামের জন্য ভালো হবে। জি, মোহাম্মদুল মোহন, আপনারা কি এমন উদার গণতান্ত্রিক কাজ করেছেন যে এখন বলছেন, স্বাস্থ্যমন্ত্রী যে কথাটি বলেছেন বা আওয়ামী লীগ নেতারা যা বলছেন, সেটি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের পূর্ব শর্ত বা সেই দিকেই দেশ যাচ্ছে, আপনারা কতটুকু গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পেরেছেন মানুষের, গণমানুষের, যে সেই কথা আপনাদের মুখে শোভন পাচ্ছে, এমনটাই আমরা ধরে নেব? ধন্যবাদ পান্না ভাই, বেশ কয়েকদিন পরে আবার আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগছে। সাবজেক্টও আপনি জুৎসই একটা সাবজেক্ট চয়েস করেছেন, এই জন্য আরেকবার ধন্যবাদ। হ্যাঁ, আমরা মানে বিএনপি কতটুকু উদার গণতন্ত্র এদেশকে দিয়েছে বা এদেশের মানুষকে দিয়েছে যে আমরা এখন স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে পারি বা তার ব্যাখ্যা চাইতে পারি, বিএনপি চাইতে পারে, প্রশ্ন তুলতে পারেন। যদি একটু পেছনে ফিরে যাই, এদেশে এক সময় বহুদলীয় গণতন্ত্রের কিন্তু কবর রচনা হয়েছিল, আপনি জানেন, সবাই জানেন। 1975 সালের 25শে জানুয়ারি সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রকে কবরস্থ করা হয়েছিল, এবং সেই কবর থেকে ওই বহুদলীয় গণতন্ত্রের কঙ্কালকে তুলে এনে সেখানে ওটাকে সজীব করে প্রাণ সঞ্চার করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বিএনপির প্রতিষ্ঠাতা। এই সুযোগে আমি একটা প্রশ্ন করতে চাই, আমার অনেক দিনের জিজ্ঞাসা নিজের কাছে, যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনারা বলেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আপনার দলীয় ভাবে এইভাবে বলে থাকেন। হ্যাঁ হ্যাঁ, পুনঃপ্রবর্তক, পুনঃ শব্দটা আমরা পাই না, যদি বলে থাকেন পুনঃপ্রবর্তক, আমি সবসময় পুনঃপ্রবর্তক বলি। প্রবর্তক যারা বলে থাকেন বা আপনাদের দলীয় ভাবে বলা থাকে, এটা নিশ্চয়ই একটি অনৈতিক কাজ। না, প্রবর্তক শব্দটা বলা ঠিক হবে না এই জন্য যে এক সময় তো বহুদলীয় গণতন্ত্র ছিল, স্বাধীনতার পরে বহুদলীয় গণতন্ত্র ছিল, যেটা 1975 সালের 25শে জানুয়ারি সংবিধান সংশোধনের মাধ্যমে, নয়, যারা এই মডেলের প্রবর্তন করেছেন তাদেরকে আমরা প্রবর্তক বলবো। নিশ্চয়ই পৃথিবীতে আরো অনেক বছর আগে থেকে বহুদল চর্চা, অটোক্রেটিক শাসন নাই, সেখানে বহুদল আছে। সেই যে আমি তাকে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তকই বলবো, এটা আমি সবসময় পুনঃপ্রবর্তক বলি, কারণ আমি সতর্ক থাকি কথা বলার সময়। তবে এখন এটা আপনারা জানেন, এবং বিএনপি যে দুবার ক্ষমতায় ছিল, মানে জিয়াউর রহমানের পরে বেগম খালেদা জিয়া যে 3বার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, অবাধ গণতন্ত্র। কারণ তখন কিন্তু কোনো মিছিলে পুলিশ গিয়ে হামলা করে নাই, গুলি করে নাই, টিয়ার গ্যাস মারে নাই, কাউকে অপহরণ করা হয় নাই, গুম করা হয় নাই,
হ্যাঁ, কাউকে এক দেশ থেকে আরেক দেশে চালান করে দেওয়া হয় নাই গোপনে, এই জিনিসটা তো হয় নাই। মানুষ স্বাধীনভাবে কথা বলেছে, স্বাধীনভাবে সমালোচনা করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ছিল, মিডিয়ার স্বাধীনতা ছিল। এর চেয়ে অবাধ গণতন্ত্র বিএনপির আমলে যেটা ছিল তার চেয়ে অবাধ গণতন্ত্র বাংলাদেশে আর কখনো ছিল? এটা তো আমি অন্তত বিশ্বাস করি। এই জন্য 21 টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল। 21 টেলিভিশন কি এবারও কি 21 টেলিভিশন নিরন্তর ঝন্ডা ধরার মতো করেই যাব। তারপরে তো চ্যানেল ওয়ান আমার প্রতিটা সময় 21 অবরুদ্ধ হচ্ছে। 21 মতো আরো অনেক গণমাধ্যম বন্ধ হলো তত্ত্বাবধায়ক সরকারের সময়। দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, এগুলো তো হচ্ছে, এগুলো তো কিছু কিছু ঘটনা ঘটছে সব জায়গায়। হ্যাঁ, 21 টিভির উপরে একটা ঘটনা ঘটেছিল না বিএনপি আমলে, এটা আমরা জানি, স্বীকারও করি, অস্বীকার করি না। যাক, টেকনিক্যাল কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটা ঘটেছিল। এখন দুঃখ প্রকাশ ছাড়া সবাই বলে টেকনিক্যাল কারণে, ওটা দুঃখ প্রকাশ ছাড়া এখনো বলা হচ্ছে টেকনিক্যাল কারণে। দুঃখ প্রকাশ ছাড়া আমাদের কিছু করার নেই, যে প্রবলেম ছিল সেই জন্য হয়েছে। কারণ ওই আপনার না টেকনিক্যাল এই জন্য যে আপনাদের ওই যে টেরিস্ট্রিয়াল স্যাটেলাইট নেটওয়ার্ক বন্ধ করছিল, সেই জন্য হয়তো বন্ধ হয়েছিল, সাময়িক বন্ধ হয়েছে, পরে আবার চালু হয়েছে। এখন কথা হলো যে নাসিম সাহেব স্বাস্থ্যমন্ত্রী, যদিও সারা দেশে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে, কিন্তু উনি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যের দিকে কোনো খবর নাই, জনস্বাস্থ্যের দিকে ওনার কোনো নজর নাই, উনি রাজনীতি নিয়ে আছেন বলেই যাচ্ছেন। উনি বলেছেন যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ডায়ালগটা এরকম, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, তবে বেশি গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, গণতন্ত্রে বিশ্বাস করি না। মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, বাংলাদেশের শেখ হাসিনাও সে পথে এগিয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথের একটা কবিতা আছে না, 2 বিঘা জমি, রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকম একটি কথা বলবেন কিনা আমি জানি না, অন্তত অন্তরে যদিও লালন করেন যে আমি বেশি গণতন্ত্র দিব না, কিন্তু প্রকাশ্যে এই কথাটা বলবেন এটা আমি বিশ্বাস করি না। তবে আমার কথা হলো কি, যে আওয়ামী লীগ, নাসিম সাহেব কিন্তু একটা সত্য কথা বলে ফেলেছেন। অনেক সময় অনেক বেশি কথা বললে মাঝে মাঝে সত্য কথা বেরিয়ে যায়। আমার থিওরি মানে বক্তব্য হলো, আওয়ামী লীগ ততটুকু গণতন্ত্রে বিশ্বাসী যতটুকু তার ক্ষমতায় যেতে এবং টিকে থাকতে প্রয়োজন, এর বেশি গণতন্ত্রে সে কখনোই বিশ্বাসী ছিল না। আর এই যে মাসুদ কামাল সাহেব যে কথাটা বলেছেন যে বাঁশের চেয়ে কঞ্চি ধরে, এবং কঞ্চিরা নড়াচড়া করছে, বর্তমান প্রধানমন্ত্রীকে কোথায় নিয়ে যাবেন তারা, কি মহা মানবী বানাবেন নাকি ধ্বংস করবেন, যে প্রশ্নটা তুলেছেন, এই প্রশ্নে একটু অতীতে যেতে চাই। স্বাধীনতার পরে যখন বহুদলীয় গণতন্ত্র ছিল, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে দাঁড়াতে পারে এমন কোন রাজনৈতিক নেতৃত্ব কিন্তু ছিল না তার সাথে কম্পিটিশন করার মতো। কিন্তু তারপরও কিছু লোক তাকে দিয়ে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করিয়েছিল, এবং তখন আমি কয়েকজন আওয়ামী লীগের সাথে, নেতার সাথে, যারা এখন আওয়ামী লীগ করেন না, তাদের সাথে আমি কথা বলে দেখেছি। তারা বলেছেন আমরা বঙ্গবন্ধুকে বলেছিলাম যে আপনি একদলীয় শাসনে যেন না, কারণ আপনাকে ক্ষমতা থেকে সরাতে এদেশে কোন রাজনৈতিক দল বহুদিন পর্যন্ত আসবে না, আপনি একক নেতা থাকবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই যে যারা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কুমন্ত্রণা দিয়ে একদলীয় স্বৈর শাসন কায়েমের দিকে ধাবিত করেছিল, তাদেরই মতো কিছু লোক আজকে সীমিত গণতন্ত্র, বেশি উন্নয়ন, এই একটা তত্ত্ব তুলে শেখ হাসিনাকে বিভ্রান্ত করে আবার নিশ্চিত একটা অথবা আওয়ামী লীগ সীমিত গণতান্ত্রিক ধারক বাহক বা বলছে তারা, আপনি এই কথাগুলো বলতে চাচ্ছেন, অর্থাৎ বিএনপি উদার গণতন্ত্র সবসময় বিরাজ করছে, এটি আপনি দাবি করতে চাচ্ছেন? জি সবসময়। জি রাশেক রহমান, আপনারা কেন এই সীমিত গণতন্ত্রের কথা হঠাৎ করে নিয়ে আসছেন? আর দ্বিতীয়ত হচ্ছে যে মৌলবাদ যদি শুধু বিএনপির উপরেই চাপিয়ে দেওয়া হয়ে থাকে, মৌলবাদের পৃষ্ঠপোষকতা কি আমরা দুই দলকেই সামনে মানে আদালতের কাঠগড়ায় হাজির করবো কিনা মৌলবাদের পৃষ্ঠপোষকতার জন্য? প্রথমত হচ্ছে যে আমি ঢাকার বাইরে ছিলাম, মোহাম্মদ নাসিম সাহেব এই কথাটা কোথায় বলেছেন? গত 18 মে 17 মে এটা আমার প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। এটা আমার নোটিসে আসেনি, হাওয়েভার আমাকে মোটা দাগেই কথা বলতে হবে, যেহেতু এটা আমার নোটিসে আসেনি। এটা আমার ব্যর্থতা, আমি মেনে নিচ্ছি। আমি সেই জায়গাতে আসছি, কারণ কি দিনের শেষে বাংলাদেশের আজকের যে অগ্রগতি এবং এগিয়ে যাওয়া, তার সিংহভাগ কি পুরো নেতৃত্বটার কৃতিত্বই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার। সুতরাং একটু আগে মাসুদ কামাল সাহেব যে ব্যাপারে আলোকপাত করলেন, মোহন ভাই যে বিষয়ের আলোকপাত করলেন, যেহেতু আমার জন্য এটা প্রাইমা ফেসি একটা ঘটনা, সুতরাং
এটির ব্যাপারে কি হবে বা কি হওয়া উচিত এটি মাননীয় প্রধানমন্ত্রী তার সভাসদদেরকে নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেটা নিয়ে আমি কথা খুব একটা বলতে চাই না। আমি আসল জায়গাটা চলে আসতে চাই। দেখেন, উইথ অল ডিউ রেসপেক্ট, মোহন ভাই বলেছেন যে 1975 সালে বাকশাল কায়েম হলো, এটি একটি গণতান্ত্রিক পন্থা। যখনই বাকশালের নামটা টেলিভিশনে আসে আমি খুব স্বাচ্ছন্দ্যে সাবলীল ভাবে এটাকে গ্রহণ করি এই কারণে যে গণতন্ত্র তো মুখে মুখে বললে শুধু গণতন্ত্র উপলব্ধি করা হলো না, বোঝাও হলো না। গণতন্ত্র ইজ এ ভাস্ট থিং, ইটস এ মেকানিজম, ইটস এ প্রসেস। এক একটা দেশের এক একটা উদ্ভূত পরিস্থিতিতে গণতন্ত্র এক প্রকার আরেক প্রকারে পরিবর্তিত বিবর্তন হতে পারে। 1971 পরবর্তী সময়ে বাংলাদেশে যে অবস্থা বিরাজমান ছিল তাতে করে যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা চিন্তা করে বাঙালি জাতীয়তাবাদে পুষ্ট হয়ে বাঙালিকে আমরা সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য স্বপ্ন দেখিয়ে দেশ স্বাধীন করেছিলাম, সেটাকে সত্যিকার অর্থে বাস্তবে রূপান্তরিত করতে হলে সেই অরাজকতাপূর্ণ সময়ে আলটিমেট ডেমোক্রেসি, গণতন্ত্রের স্ফুরণ শীর্ষে যেটা, সেটা হচ্ছে যে একটি দল প্রত্যেকে যোগদান করতে পারবে, প্রত্যেকে নির্বাচন করতে পারবে, প্রত্যেকে প্রার্থী হতে পারবে, প্রত্যেকে ভোট চাইতে পারবে, এবং তার মধ্যে দিয়ে যিনি সবচেয়ে শক্তিশালী প্রার্থী, সবচেয়ে যোগ্য প্রার্থী, তিনি জিতে আসবেন। এবং মাইন্ড ইউ, এই যে কি বলেন পুনঃপ্রবর্তক মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব, তিনি নিজেও সক্রিয়ভাবে বাকশালের একজন সদস্য ছিলেন বটে। শুধু তাই না, এটাও আপনাকে মনে করিয়ে দিতে চাই যে 1975 সালের 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ড করার পরে এই মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবই কিন্তু বাকশালের যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে নিয়ে জাতীয়তাবাদী দল গঠন করেছেন। এক্ষেত্রে একটি নাম আমি উল্লেখ করতে পারি, কে এম ওবায়দুর রহমান সাহেব। তিনি খন্দকার মোস্তাকের সরকারে বাকশালের সময় উপমন্ত্রী ছিলেন, আপনি বই দেখে নিন ঠিক মতো। তিনি টেলিযোগাযোগ টেলিগ্রাফ উপমন্ত্রী ছিলেন এবং এই ধরনের বহু লোককে নিয়ে তিনি গঠন করেছেন। বেসিক ব্যাপারটা হচ্ছে কি জানেন, আন্তর্জাতিক এবং জাতীয় চক্রান্তের কাছে বাকশালের যে একটা মহৎ উদ্দেশ্য ছিল এবং এই মেকানিজমটি, এই পদ্ধতিটি সংসদের সার্বভৌমত্ব যে শক্তি তার মধ্য দিয়ে সকল সংসদের মতামতের মধ্য দিয়ে পাশ করা হয়েছিল, এই পুরা জিনিসটা এই 43 বছর বা 37 বছরের যে ইতিহাস তাদের ধামাচাপা পড়েছে ওই গোয়েবলসের মতো জাতীয়তাবাদী দলের যে প্রোপাগান্ডা তার কাছে। গ্রিক সভ্যতার থেকে শুরু করে সত্যিকার অর্থে ডেমোক্রেসির যে উদ্দেশ্য এবং লক্ষ্য, গণতন্ত্রের যে উদ্দেশ্য লক্ষ্য পড়ে দেখবেন এবং বাকশালের যে চার্টার সেটা মিলিয়ে দেখবেন, কোনোভাবেই বাকশাল কোনোদিনও গণতন্ত্রের পরিপন্থী ছিল না, বরঞ্চ গণতন্ত্রের চরম স্ফুরণ ছিল বাকশাল। এবং আপনি একদিন দেখবেন, আমি একটু বেশি কথা বলছি এই কারণে, আপনার টিভি চ্যানেল অত বেশি আসি না তো, একটু বেশ লম্বা প্রোগ্রাম, একটু বলি। সেটা হচ্ছে যে অনেক সময় দলীয় গণতন্ত্রের কাছে হয় কি, ব্যক্তি স্বার্থ জাতীয় স্বার্থ কিন্তু পরাস্ত হয়ে যায়। সত্যিকার অর্থে ওই 1970-এর শেষের দিক থেকে আপনার এরশাদ সাহেবের সময় পর্যন্ত আপনি দেখবেন, এবং এর পরবর্তী সময় বিভিন্ন সময় আপনি দেখবেন দলীয় রাজনীতি, দলীয় যে গণতন্ত্রের কথা বলি, তার কাছে আপনার কাছে কিছুটা মনে হয় না যে বাংলাদেশের জনসাধারণের স্বার্থ অনেক সময় পর্যদস্ত হয়েছে? একটা বিশেষ পরিস্থিতি এটা করা হয়েছিল এবং এটা অত্যন্ত জনবান্ধব ছিল। প্রত্যেকটা সময়, যতগুলো সময় এই তথাকথিত গণতন্ত্রের চর্চা আমরা করছি, সত্যিকার অর্থে গণতন্ত্র পুরো আমরা দেখতে পাচ্ছি না। ব্যক্তি স্বার্থই সবচেয়ে মুখ্য জিনিস হচ্ছে এবং তার কারণে দলকে ব্যবহার করা হচ্ছে, দলীয় রাজনীতিকে ব্যবহার করা হচ্ছে। তারেক জিয়ার খাম্বা লিমিটেড বলুন, তারেক জিয়ার দুর্নীতি বলুন, ইটিভি টেরেস্ট্রিয়াল বা টেরেস্ট্রিয়াল রাইট না, টিটিভিকে বন্ধ করা বলুন, সেখানে রাজনৈতিক দলকে গণতন্ত্রের নামে ব্যবহার করে তো মানুষের উপর নিষ্পেষণ চালানো হয়েছে। সুতরাং বাকশাল আসলে কি, আগে এটা ঠিক মতো পড়তে হবে, বুঝতে হবে, এটা প্রাসঙ্গিকতা আছে কিনা সেটা জানতে হবে। এবং শুধু তাই না, যেই ব্যক্তি না থাকলে বাঙালি তার হত্যাকাণ্ডের সাথে মেজর জেনারেল জিয়া রহমানের কি সম্পর্ক সেটাও অনুধাবন করতে হবে এবং জাতির সামনে কোনো এক সময় এটা খুব পরিষ্কার করে ওনাকে বলতে হবে, এটা আমি আশা করি। আর 2 নম্বর কথা, বহুদলীয় গণতন্ত্রের কথা বলছেন, বহুদলীয় গণতন্ত্রের নামে কি হয়েছে? জামাতে ইসলামী 1971 সালে যারা সুনির্দিষ্ট শত্রু ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তারা পুনর্বাসিত হয়েছে। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলতে চাই। হাবিবুন নবী আশিকুর রহমান সাহেব কুমিল্লার ডিসি ছিলেন, ডক্টর আলিম চৌধুরীর হত্যাকারী রাজাকার মৌলানা আব্দুল মান্নান সাহেবের নামে 8টা মামলা ছিল 1971 সালে। বর্তমানে ফিরে আসছে, যেহেতু না আমি একটু বর্তমান যে ইতিহাসে গেলে ইতিহাস বলা যাবে, সমস্যা আমাকে যদি রেফারেন্স না দিতেন তাহলে এই কথাটা আমি শেষ করতে চাই। মৌলানা আব্দুল মান্নানের নামে 1971 সালে ডাইরেক্ট রেপ, মার্ডার, অগ্নিসংযোগ 8টি মামলা ছিল। এবং আপনাদেরকে এটাও জানান দিতে চাই, এই মৌলানা আব্দুল মান্নানের মামলা
মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি হিসাবে নিজে সই করে ডিসমিস করছেন এবং সেই কাগজ ওনার কাছে আছে। নট অনলি দ্যাট, উনি গণতন্ত্রের কথা বলছেন, হ্যাঁ না জাদুর বক্সের কথা আমরা ভুলে যাইনি, যেখানে না ভোট খুঁজে পাওয়া ছিল না। ওনার দলের মোফাজ্জল করিম সাহেব, কি আপনাদের যে মন্ত্রী ছিলেন এম কে আনোয়ার সাহেব, যত সিএসপি অফিসাররা তখন সরকারে ছিলেন, সকলকে জিজ্ঞেস করে দেখবেন যে বহুদলীয় গণতন্ত্র এবং গণতন্ত্রের নামে হঠাৎ করে দেখা গেল বাংলাদেশে হ্যাঁ ভোট ছাড়া না ভোট আর কিছু পড়ে না। এবং আরো অনেক কুকীর্তি আমি বলতে পারি, যেমন ধরেন ক্যাঙ্গারু কোর্টের মধ্যে দিয়ে আমরা ইতিহাস বেশি নিয়ে আসবো না, তার কারণ ইতিহাস বেশি নিয়ে আসতে গেলে সারা রাত আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। ইতিহাস জায়গাগুলোতে আমরা থাকি, ইতিহাস আমাকে কাজ করতে হচ্ছে এই কারণে, ইতিহাস আমাকে কাজ করতে হচ্ছে এই কারণে। অবশ্যই যতটুকু দরকার ততটুকু আপনি রেফারেন্স টানবেন, সমস্যা নেই। কারণ মাসুদ কামাল সাহেব যে জায়গাটায় ছিলেন ওই জায়গায় যদি মোহন ভাই থাকতেন তাহলে তো আমাকে ইতিহাস ধরা লাগতো না, সামনের দিকে আগে আমি কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর পাইনি। এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে আমাকে তো সেটাকে অ্যাড্রেস করতে হবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আপনার কাছে পরে নেব, তার আগে সাংবাদিক মাসুদ কামাল, 90-এর দশকের পর থেকে অর্থাৎ জেনারেল এরশাদের পতনের পর থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হলো আমরা দাবি করে থাকি, সেই 91 থেকে শুরু করে যে গণতন্ত্র আমরা দেখছি, আর সাথে মৌলবাদী রাজনীতির মৌলবাদী রাজনীতিকে পৃষ্ঠপোষকতায় কখনো পরোক্ষভাবে কখনো প্রত্যক্ষভাবে আমরা বৃহত্তর রাজনৈতিক দলগুলোকে দিতে দেখছি, পৃষ্ঠপোষক করতে দেখছি। তার মধ্যে দিয়ে আমি সেকুলারিজমের দাবি কতটুকু করতে পারি, আওয়ামী লীগ কতটুকু দাবি করতে পারি সেকুলারিস্ট দল হিসেবে, আর বিএনপি বা কতটুকু গণতান্ত্রিক দল হিসেবে বা মৌলবাদ বিরোধী দল হিসেবে তার দাবি করতে পারে। একটা জিনিস কি, মানে খুবই আমাদের জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুঃখজনক, আমরা ক্রমাগত পেছন দিকে যাচ্ছি। বিভিন্ন দিক দিয়ে যদি আপনি বিবেচনা করেন, আমরা ক্রমাগত পেছন দিকে যাচ্ছি। এটা কি আমাদের রাষ্ট্রীয় মৌলনীতি বলেন, আমাদের সংবিধান বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর আচরণ বলেন, আমরা ক্রমাগত পেছন দিকে যাচ্ছি। মৌলবাদের সমালোচনা আমরা সবাই করি না? আওয়ামী লীগও করে, বিএনপি তো মৌলবাদের পক্ষে বলে না যে আমরা মৌলবাদী দল, অথবা তারা তো বলে না আমরা মৌলবাদী দলের সঙ্গে তারা তো বলে যে আমরা বাংলাদেশের নীতি নৈতিকতা, বাংলাদেশের আইন কানুন মেনে নিবন্ধিত একটা দলের সঙ্গে আমরা জোট করেছি, তাও সেটা আবার নির্বাচনী জোট অথবা রাজনৈতিক জোট যেটা হোক। জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ কোনো দল নয়। আওয়ামী লীগ ক্ষমতা আছে এত বছর, তারা কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ করেনি। যে দলকে আপনি নিষিদ্ধ করেননি সেই দলকে আপনি বাংলাদেশের তো মৌলবাদী রাজনীতি আপনি নিষিদ্ধ করতেই পারেন। আপনি একই কথা দুই ভাই বলতে হবে না। যদি জামাত ইসলাম মৌলবাদী দল হয় তাকে আপনি নিষিদ্ধ করে দেন, আপনার সংবিধান তো সে অনুমতি দিয়েছে আপনাকে। আপনি একটা দলকে নিষিদ্ধ করবেন না, তাকে আপনি বৈধভাবে এখানে রাজনীতি করতে দিবেন, আর কিছু হলেই বলবেন সে মৌলবাদী দল। এটা কিন্তু আসলে নৈতিকতার মধ্যে পড়ে না। আমার বক্তব্য, যদি সেটা মৌলবাদী দল হয় আপনি তাকে নিষিদ্ধ করে দেন, কোনো সমস্যা তো নেই। বাট সমস্যাটা কি? সমস্যাটা হলো আমরা এখানে জামাত ইসলামকে আমরা দেখেছি তারা কিন্তু ধর্মটাকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক সুবিধা লাভের জন্য। তাদেরকে আপনি ধর্ম ব্যবসায়ী দল বলতে পারেন। আমি নিজে মনে করি জামাত ইসলামকে আমি ওরকম মনে করি একটা দল, যে তারা ধর্মটাকে ব্যবহার করছে নিজেদের রাজনৈতিক সুবিধা লাভের জন্য। খুব ঠান্ডা মাথায় বলুন তো, যদি ধর্ম ব্যবসায়ী দল হয় তাহলে মৌলবাদী দল আমরা কোনগুলোকে ট্রিট করব? এই সংজ্ঞাতে করার দায়িত্ব তো আমার না। এই সঙ্গে আমি কিভাবে করব? কারণ এই সঙ্গে আমার সঙ্গে কোনো মূল্য নেই। এখানে জিনিস নিয়ে যারা বাড়াবাড়ি করে তারাই তো মৌলবাদ বা মৌলিক রেডিক্যালিস্ট। হ্যাঁ, এভাবে আমরা আপনি তো সেভাবে করতে পারছেন না। তাহলে আমার কোশ্চেন অন্য জায়গায়। আমার কথা হলো যে তারা ধর্মটাকে ব্যবহার করছে নিজেদের রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য। ধর্মকে রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য ব্যবহার কে করছে না? আওয়ামী লীগ করছে না? যখন নাকি কোনো প্রপার নির্বাচন হয়, যখন যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়, আপনি দেখবেন আওয়ামী লীগের প্রত্যেকটা প্রার্থীর মাথার মধ্যে টুপি সহ তারা ছবি দিয়ে পোস্টার করে না? কি কারণে করে? তসবিহ হাতেও করে। কি কারণে করে? ওইটা কি তার স্বাভাবিক চেহারা? তো ওই চেহারা তাকে এখন আমি দেখি না। এই জন্যই আমি প্রশ্ন করলাম যে এই দুই দিক থেকে কিভাবে ধর্মটাকে অবজেকশনেবল কথা। ইউ হ্যাভ টু বি অবজেক্টিভ। আরে ভাই, আমার বাবা তো 4বার এমপি বাংলাদেশ আওয়ামী লীগের, ওই তো জীবনে মাথায় টুপি দিয়ে পোস্টার করে। সেটি বোধহয় বলতে চাচ্ছেন আপনি এসব কথা বলতে হবে না। তিনি বলতে চাচ্ছেন যে নির্বাচন এলেই এই ধরনের ব্যবহার করা হয়। কারো যদি মনে ইচ্ছা হয় টুপি দিয়ে ছবি তুলতে, ইট ইজ देयर ওন পার্সোনাল প্রেফারেন্স। আমি না করছি না, কিন্তু সেটার জন্য সেটার জন্য জামাত ইসলামের যে স্লোগানটা থাকে যে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন, এই ধরনের ধর্মকে ব্যবহার করার নজির মনে হয় না। সারা বছর আমি কোট টাই প্যান্ট বেরোবো, পরে বের হবো।
সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশে আপনি টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, পায়জামা পরবেন, এইটা শুধুমাত্র ধর্মীয় যে সংযোগ আছে তা কিন্তু না, এটা আমাদের আচার আমি তো সংস্কৃতির তার একটা পক্ষ অংশ। নিয়েই বলছি। সুতরাং এই আমার ধরনের মনে হয় আপনার বুঝতে সমস্যা হচ্ছে, ওটা বলতে মেইন আমি তা বলিনি। আমার বলতে একদম আমার সমস্যা বক্তব্য হলো হচ্ছে কি, না। টুপি পরলে ওইটা না। মৌলবাদী হয়ে যাবে তা না। না, আমার বুঝ- সারা বছর আমি কোট টাই প্যান্ট পরে না, যাবো, কখনো এভাবে টুপি তিনি বলতে পরবো। পারেন না, আমি বলছি এই কিন্তু কারণে নির্বাচন এলেই আমি এগুলো ব্যবহার উনি করবো। যেটা আমি করছেন একটু ওটাকে আমরা ইংরেজিতে বলি স্টেরিওটাইপ করা। আমি একটু উনি এটা করছেন। আমি That he একটু- cannot do. ফোন নিয়ে আসি। রাশেক ভাই একটু সহজ করে দিই। টুপি আমি না, বুঝতে শুধু পেরেছি। টুপি না, আপনি stereotype করতে পারেন না। আমরা তসবি, হিজাব এবং মোনাজাত করা ছবিও দেখছি ইলেকশনে 1996 সালে কোন কোন ব্যক্তির। সেটা না, কি আপনি পারেন? তো আমরা- আপনি তো এগুলো তো আপনি আমরা তো BNP ব্যবহার করা হয়। আপনি তো এর সুবিধা মতো ব্যবহার করা হয়। আমরা শুনেন, বিএনপি আমি চেয়ারপারসনের বলতেছি ছবি তো, দেখেছি। সুবিধা আপনি মতো। আমার থেকে বয়স মতো আপনি বিনিথ টেস্ট রুচি বহির্ভূত কথাবার্তা বলছেন, বাট না, বিলিভ মি, রুচি বহির্ভূত আমি না। বলছি আমি রুচি আপনার বহির্ভূত যেটা হবো না, হচ্ছে- কারণ আপনার মুখে এই ধরনের কথা সাজে, আমার মুখে সাজে না। আই এম ভেরি সরি। না, আমরা একটা ফোন নিয়ে আসি। বলেন, তবে আপনি আরো মহিউদ্দিন মোহন, বলবেন। আমরা বিএনপি I am চেয়ারপারসনের এই ধরনের extremely ছবি sorry. দেখেছি। না না, আপনি- আমি প্রধানমন্ত্রী বিএনপি শেখ হাসিনার চেয়ারপারসন, ছবি আমি তো দেখেছি। বিএনপি চেয়ারপারসনের নাম আমি মুখে কেন নিব না, নাম বলি নাই? কারণ মোহন আমি ভাই কেন নাম আজকে বলি নাই? একটা জিনিস প্রকাশ ঘটিয়েছে আমরা যে তো ওনার ফোন নিয়ে দলের আসি। লোকরা রুচির দিক থেকে কতটা যে অধপতনের দিকে না, গিয়েছে, এটা শুধু বিচার মৌলবাদ জনগণ জঙ্গিবাদ করবে, না। আপনি করলে হবে না তো। সেটা করেন আপনি জনগণের সাথে, জনগণ সেটা করেন। কার রুচি ভালো, কার রুচি খারাপ, খারাপ, বিফোর এটা বিং তো এ আপনি- পলিটিশিয়ান ইউ আর এ ফাদার, না, ইউ আর না, এ না। ব্রাদার, ইউ আর না, এ না, সান। আমি বলি। ছি 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 ছি। না, না, ভাই আপনি- প্লিজ, আপনি যত সিসি করেন, আমরা একটা ফোন নিয়ে আপনি আসি। যত হ্যালো, সিসি করেন, হ্যালো, লাভ নাই। জনগণ বিচার বলেন, করবে, আপনি কাদের বাসায় রুচি গিয়ে কতটা কথা ভালো। বলেন, এখানেও বলেন, অসুবিধা নেই, দুই জায়গায় বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। বাড়ি আর টক শো এক বানায় ফেলছেন। আমি আব্দুল লতিফ করেছি শাহবাগ নোয়াখালী থেকে বলছি। জি। আমি মাননীয় অতিথি মহিউদ্দিন মোহন ভাই সাহেবের কাছে আমার একটি প্রশ্ন। উনি যে আলোচনা করছিলেন যে বহুদলীয় গণতন্ত্রের কথা, তা আমি কিছু ওনাকে স্মরণ করিয়ে দিতে চাই এবং এটার জবাব স্মরণ করানোর সময় আসলে আমাদের হাতে খুব কম। দর্শক আপনার প্রশ্ন থাকলে কি আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি, 1975-এর 15 আগস্টের পরে যে জিয়াউর রহমান সর্বঘোষিত সেনা প্রধান মাশাআল্লাহ দিয়ে উনি হানা একটা ভোট দিয়েছিলেন, সেই ভোট দিয়ে উনি প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। এটা কি কোন ধরনের গণতন্ত্র? শাহাদিসকে উনি উপপ্রধানমন্ত্রী করেছিলেন, প্রধানমন্ত্রী করেছিলেন। 2090 থেকে 96 এবং 2001 থেকে 6 সাল পর্যন্ত যে জামায়াত ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন, স্বাধীন বাংলার পতাকা তুলে দিয়েছিলেন, এবং 1971 সালের যে মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীকে নিষিদ্ধ করা হয়েছিল এবং জেল জরিমানা করে। জি প্রিয় দর্শক, আপনার নির্দিষ্ট কোনো প্রশ্ন রয়েছে? এদেরকে প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র বলতে কি জামায়াত ইসলাম মানবতা বিরোধীকে প্রতিষ্ঠিত করাই কি বহুদলীয় গণতন্ত্র কিনা? জি জি, আমরা আরেকটা ফোন নিয়ে আসি, একটু আরেকটা ফোন রয়েছে। হ্যালো দর্শক, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো জি প্রিয় দর্শক শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বলতেছি ওই যে বিএনপি পন্থী একজন লোক আছে না, উনি বলতেছে বিএনপি বলছেন, উনি বিএনপি নেতা, বলুন। জি, প্রবক্তা। সরি, আমি আরেকটা প্রশ্ন করতেছি আপনাদের। তো উনি হানা ভোট দিয়ে কোন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছে? দ্বিতীয় হইল, ক্ষমতায় আসি উনি হাজার হাজার সেনা কর্মকর্তাকে বিনা বিচারে উনি বিনা বিচারে হত্যা করছে, এটা কোন গণতন্ত্র? জি দ্বিতীয় হইল, হ্যালো, জি আমরা শুনতে পারছি, আপনার প্রশ্ন করুন। কর্নেল তাহের, যে কর্নেল তাহের জিয়া রহমানের ফার্ম দিতে, সে কর্নেল তাহের বিনা বিচারে মারছে, এটা কোন ধরনের গণতন্ত্র? বিনা বিচারে। জি, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। একটু সাপ্লিমেন্ট করে দিই। আমি আসবো আপনার কাছে। দর্শকের সাপ্লিমেন্ট করে দিচ্ছি। মোহন ভাই ওগুলো বলতে ভুলে গেছেন বা ভুলে যাবেন, কারণ হচ্ছে সালাউদ্দিন সাহেবের যখন স্মৃতিভ্রম হয়েছে, মোহন ভাইয়ের এখন ক্যামেরার সামনে স্মৃতিভ্রম হয়েছে। এখন বলেন। হ্যাঁ, স্মৃতি স্মৃতি আমি আমার স্মৃতি ভ্রম হয়েছে না, তার কাছে এখনই বুঝতে পারবেন। এই যে দুই দর্শক যে প্রশ্ন করলেন এবং রাশেক ভাই যে বক্তৃতা দিলেন আর কি, এখানে আলোচনা করলেন, এই তিনজনের কথা, যে ক্ষমতা, কথা বলার যে অধিকার, এখানেই তো জিয়াউর রহমানের অবদান। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হলেন, উত্তরাধিকার সূত্রে উনি কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা পেয়েছিলেন। সংবিধানে তখন ৪র্থ সংশোধনী বহাল। উনি ইচ্ছা করলে ওই সংবিধান পরিবর্তন না করে ওই বাকশালী শাসন ব্যবস্থার মাধ্যমে উনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়ে নির্বাচিত হয়ে যেতে পারতেন, যেহেতু সংবিধান অ্যাডমিট করছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে একটা দল থেকে একাধিক লোক প্রার্থী হবে। সেখানে জিয়াউর রহমান ক্ষমতা থাকা অবস্থায় যদি
ওই বাকশালের ওই সংবিধানে যদি উনি রাষ্ট্রপতি নির্বাচন করতেন, উনি রাষ্ট্রপতি হতেন, আর দেশে আর কোনো দল আমরা থাকতো না। বিনয়ের সঙ্গে দল একটু বলি। এবং তারপর একটা জি। কথা বলে নিই, আজকের যে আওয়ামী লীগ, 1976 সালে যে আওয়ামী লীগের জন্ম, 1949 সালে যে আওয়ামী লীগ জন্ম হয়েছিল, ওটা কিন্তু 1975 সালে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1976 সালে পিপিআর এর মাধ্যমে এই আওয়ামী লীগের জন্ম। জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন না করতেন, আজকের আওয়ামী লীগ সৃষ্টি হতো না, এবং রাশেক ভাই ওখানে আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক হিসেবে এখানে আসতে পারতেন না। এবং ওই দর্শকরা যে প্রশ্ন করেছেন, তাদের বাক স্বাধীনতা থাকতো না, কথা বলার অধিকার থাকতো না, এবং ওনারা কোনো দলও করতে পারতেন না, আমাকেও কোনো প্রশ্ন করতে পারতেন না। এখানেই জিয়াউর রহমানের অবদান শ্রেষ্ঠ এই দেশে, গণতন্ত্রের জন্য, বহুদলীয় গণতন্ত্রের জন্য। এটা অস্বীকার করা যাবে না। আজকে আমরা যারা সাংবাদিক, আমি পেশায় একজন সাংবাদিক, মাসুদ কামাল ভাই সাংবাদিক, 4টা সংবাদপত্র থাকলে এদেশে কি হাজার হাজার সাংবাদিক তৈরি হতো? 25টা টেলিভিশন চ্যানেল তৈরি হতো? সরকার নিয়ন্ত্রিত যদি ওই 4টা সংবাদপত্র থাকতো আর একটা বিটিভি থাকতো? এইগুলো জিয়াউর রহমানের অবদান। এদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার যে বীজ বপন করে গেছেন আমরা জিয়াউর রহমান, 75 আর সেটা এখন 79 পল্লবিত এই হচ্ছে। কথাগুলো বললে আমরা সারা রাতও শেষ করা যাবে না। বর্তমান 90 পর থেকে আমরা কথা বলি এবং এক্সিস্টিং যে দলগুলো কাজ করছে সেগুলো নিয়ে কথা বলি। এই দলের এখন কথা হলো, জি পান্না ভাই, এখন আমার যে বক্তব্য আপনি শুনলেন, এতে কি মনে হয় আমার স্মৃতি বিভ্রম ঘটেছে? আমার অতীত স্মৃতি তো মনে আছে। রাশেক ভাই কিভাবে বললেন যে ক্যামেরার সামনে রাশেক রহমান বলছি, আপনার রাশেক ভাই মনে স্মৃতিতে একটু বিভ্রম ঘটে নাই, একটু গুলিয়ে রাশেক ফেলেছেন রহমানের কাছে আমার যে প্রশ্ন ওনারা রয়েছে, কিভাবে কিন্তু পুনরুজ্জীবিত মনোদয় হলেন। মোহন এটাও গণতন্ত্র যে 3 মাসে আন্দোলন আমরা দেখলাম, পেট্রোল বোমা ছুড়ে মানুষ মরা, যে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করা, এগুলো কি গণতন্ত্র? মানুষ কি ঘরের মধ্যে আটকে রাখা? আমি আপনাকে একটা প্রশ্ন করি, জি আপনি কি একজন লোক দেখাতে পারবেন যে এগুলোকে সমর্থন করছে? কেউ করেনি। একজন লোক দেখাবেন যে এই পেট্রোল বোমা মানুষ মারাকে সমর্থন করেছে? একজন লোক? না, আমি সেই প্রশ্ন করে নাই। করতে চাচ্ছি। জি বিএনপিও এটা অস্বীকার করেছে, কিন্তু তারপরে কিন্তু ঘটনাগুলো ঘটেছে। এটা আবার অনেকবার, আমি এখানে বোধহয় 2বার আলোচনা হয়েছে। কিন্তু এখন কথা হলো, পাশাপাশি তো অনেক কিছুই ঘটে জি, যেগুলো আমরা আমলে নেই না। আপনি অনেক মানুষ মারা যায় কি এই দাবিটিও করবেন যে আওয়ামী লীগ বর্তমানে পূর্ণ গণতন্ত্র দিচ্ছে সবকটি মাধ্যমকে, সবকটি স্তরে? অবশ্যই পূর্ণ গণতন্ত্র দিচ্ছে। এই জন্য তো মোহন সাহেব তার মনের মাধুরী মিলিয়ে মনের ইচ্ছা মতো কথা বলতে পারছেন, কোনো বাধা পাচ্ছেন না। এটা তো গণতন্ত্রের একটা বিরাট বড় ফান্ডামেন্টাল একটা অংশ। ওই দাবি তারাও করতে পারে। স্মৃতিভ্রম কোথায় হচ্ছে? 90 দিনের জ্বালা অপরাধ যে চললো, সেটা বিএনপি সমর্থন করেনি, বিরোধিতা করেছে। যারা এটা বলে তার স্মৃতিভ্রম হয়েছে কি হয় নাই, এটা তার আমার এখানে যুক্তি তর্ক দিয়ে বোঝানোর দরকার নেই। এবং জিয়াউর রহমান সাহেব একজন মেজর জেনারেল হিসাবে পয়লা বৈশাখের ঘটনায় একটি ছাত্র সংগঠন প্রতিবাদ জানাতে যাবে, সেখানে পুলিশি হামলা, এটা গণতন্ত্র? আপনি আমাকে কথা শেষ করতে না দিলে আমি আবার আমি দয়া করে জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু এখানে যেতে চাচ্ছি না। আমরা এখনকার পরিস্থিতির কথা বলি। জি, যদি উনি একটা কথার অবতরণ করে আমাকে, আমি বারবার বলছি, আমি কিন্তু ওনার সময় আমি অপোজ করেছি। আবার আমাকে শেষ করতে হবে তো, এইভাবে অপোজ করলে তো হবে না। দিস ইজ নট কারেক্ট, দিস ইজ নট ডেমোক্রেসি রাদার, বিকজ ইউ আর অ্যালাউইং সামওয়ান। আমি আপনাকে বলি, উনি পিপিআর এর কথা বলেছেন, স্মৃতিভ্রম কোথায়? পিপিআর এর মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে সামরিকীকরণ করা হয়েছে, পিপিআর এর মধ্য দিয়ে পেশাজীবীদের সামরিকীকরণ করা হয়েছে। আমি তো স্মৃতিভ্রম ওনার হয়েছে আসলে। নট অনলি দ্যাট, কন্ট্রোল ডেমোক্রেসির কথা একটু আগে বলছিলেন। জিয়াউর রহমান সাহেবের ডেমোক্রেসি ওয়াজ কন্ট্রোল ডেমোক্রেসি। যখন হ্যাঁ ভোটের কথা আসে, তখন ওটা নিয়ন্ত্রিত গণতন্ত্র, অনিয়ন্ত্রিত প্রকাশিত হয়। আপনি এটলিস্ট খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে 25টা টিভি চ্যানেল এই যে অবারিত ধারায় গণমাধ্যমগুলো কাজ করতে পারছে, সেটা কার জন্য হয়েছে? সেটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য হয়েছে। আমরা তো সবই দেখেছি। বেগম খালেদা জিয়া সিটি সেল নামক একটি মাত্র মোবাইল ফোন কোম্পানি এবং একটি মাত্র টেলিভিশন কোম্পানি, টেলিভিশন স্টেশন নিয়েছিলেন। উনি তো গণমাধ্যমে গণতন্ত্র আসতে দেন নাই। সো এসব কথা বলার কোনো মানে হয় না। বেসিক ফ্যাক্ট হচ্ছে, কর্নেল ফারুক রশিদের সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে যেই অপরাজনীতির ধারা সৃষ্টি হয়েছে, সেটার বিরুদ্ধচারণ আমরা করি। এবং আপনি পয়লা বৈশাখের কথা বলছেন, কোনোভাবে পয়লা বৈশাখের ঘটনাকে তো সাপোর্ট করা যায় না, কোনোভাবে করা যায় না। পুলিশ তো 8টি চেহারাকে শনাক্ত করেছে এবং তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে। আপনি বলতে পারেন যে যতটুকু চেষ্টা করা ততটুকু করতে পারে নাই, ধরতে পারলো না কেন? আমি তার সাথে একই কনসার্ন শেয়ার করি। আমি যতটুকু না, কতটুকু করা হয়েছে, এই দেশের মানুষ। নো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমি এই দেশের মানুষ। তবে এটাও মনে রাখবেন, একটু আগে এই উত্তর এখানে নিহিত আছে। আপনি একটু আগে বললেন 90 দিন ধরে পেট্রোল বোমার নাশকতা চলেছে। 17 কোটি মানুষের দেশে 1.5 লক্ষ পুলিশ নিয়ে
আপনি নাশকতা থামাবেন, জঙ্গিবাদিতা থামাবেন, জি নর্মাল এই জায়গায় সাংবাদিক মাসুদ কামাল, আন্ডারস্ট্যান্ড দিস। সাংবাদিক মাসুদ কামাল, রাশেদ রহমান যা বলছেন সেটাকে আমরা কতটুকু গ্রহণ করব? না, আমি আসলে মানে কিছু কথা বলতে চাই, কিন্তু আমার একটু আমি আপনার সঞ্চালক হিসেবে আপনার কাছে আমি আবদার করবো আর কি, আবদারই বলি এখন, যে আমার কথার মাঝখানে যেন আমাকে থামিয়ে দেওয়া না হয়। আগের বার থামিয়ে দেওয়া হয়েছিল এবং রাশেদ ভাই থামিয়ে দিয়েছিলেন। অভিযোগ করছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, না আপনি না, তখন আমাকে তখন উনি থামিয়েছিলেন। সমস্যা নেই, বলুন। আমি একটা কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে আপনি এরকম বলতে পারেন না। আমি মনে করি এই যে উনি এই যে বাক্যটা উচ্চারণ করেছেন, আপনি এরকম বলতে পারেন না, এটা কোনো গণতান্ত্রিক শব্দ না। উনি বলতে পারতেন, আপনার সঙ্গে আমি একমত নই। অবশ্যই আমি কি বলতে পারি না পারি সেটা আমি বুঝি, সেটা আপনি বুঝবেন না। না, আমার কথা হলো আমি আপনার সাথে একমত নই, এটা গণতন্ত্র নয়। গণতন্ত্র হলো যে আপনি আপনার কথা বলবেন, আপনার সঙ্গে আমি একমত হব না। দ্যাট ইজ ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে এটা না আপনি এটা বলতে পারেন না। নো, দিস ইজ নট ডেমোক্রেসি। উনি প্রচুর পড়াশোনা করছেন। আমরা কথা শুনি, আমি ওই লাইনে এখন বলি, আমি হতাশ হয়েছি সত্যি। আমি তো কাউকে থামাইনি, আমি হতাশ হয়েছি ওনার আচরণে। ওনাকে সময় একটু বাড়াই দেন, আমার কোনো আপত্তি নেই। আমার সময় খুব কমাই দেন, তাও আপত্তি নেই। যতটুকু আমাকে সময় দেবেন ততটুকু আমাকে বলতে দিতে হবে। এখন জিনিসটা হলো কি, এই যে গণতন্ত্র নিয়ে আলোচনা দেওয়া হচ্ছে, যে প্রসঙ্গটা আপনি শুরুতে বলেছিলেন, সীমিত গণতন্ত্র অথবা মৌলবাদ বনাম এটসেট্রা এটসেট্রা। আসলে কিন্তু জিনিস হলো কি, গণতন্ত্র কখনো কেউ কাউকে দেয় না, এটা দেওয়ার বিষয় না। আধুনিক রাষ্ট্রে গণতন্ত্র মানুষের জন্মগত অধিকার। কোন কোন সরকার গণতন্ত্র হরণ করেন। গণতন্ত্র দেওয়ার জিনিসটা কেউ তার পকেট থেকে গণতন্ত্র বের করে দেবে, হে জনগণ তোমাকে গণতন্ত্র দিলাম, এটা দেয় না। মোহন ভাই যে কথাটা বললেন, আমি একটু পুরোনো কথা এক কথা শেষ করে দেব, যে ওনাদের নেতা গণতন্ত্র পুরো পরিবর্তন করেছেন বাংলাদেশে, এটাও সত্য ওইভাবে নয়। আমার অবজারভেশন হল, বাংলাদেশে সেনা শাসনের প্রবর্তক হলেন জিয়াউর রহমান। সেনা শাসনের প্রবর্তক উনি, অন্য কেউ না। মানতে হবে, আপনি আপনার কোনো দোষ নাই, আপনি সব ভালো, এটা ঠিক না। মানুষ তো আমরা সবাই, মানুষের ভুল থাকবে না কেন? জিয়াউর রহমান সাহেবেরও ভুল ছিল, কেন থাকবে না? ওনারা যখন বলেন, মোহন ভাই যখন বলেন জিয়াউর রহমান সাহেব ফেরেশতা আর সবই ইবলিস, আবার ওনারা যখন বলেন বঙ্গবন্ধু অথবা জননেত্রী শেখ হাসিনা ওনার কোনো ভুল নাই আর সবই ইবলিস, এইভাবে দেশ চলে না। ভালো মন্দ মিলেই মানুষ। আমি কিছু ভুল করেছি, আপনি কিছু ভুল করেছেন, আমি কিছু ভালো করেছি, আপনি কিছু ভালো করেছেন। আপনার ভালোগুলো আমি নেব, আমার ভালোগুলো সবাই নেব। এইভাবে তো দেশ অগ্রসর হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে, আওয়ামী লীগকে বিএনপি কে ছাড়াই দেশ অগ্রসর হবে। বিএনপি যখন ক্ষমতা আসবে, তখন আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা অগ্রসর হতে পারবে? এইভাবে দেশ অগ্রসর হবে? এইভাবে দেশ অগ্রসর হবে না। বাট আমাদের এখানে এই টেন্ডেন্সিটা কাজ করছে। এই টেন্ডেন্সিটা পুরো সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য সহায়ক নয়। কি বাংলাদেশে কি কখনো কোন পার্টিকে 80% লোক ভোট দেয়? দেয় তো না। তাহলে আপনি যখন 45% ভোট পেয়ে ইলেক্টেড হলেন, আপনি 55% মানুষকে বাদ দিয়ে দিবেন? 45% বা কেউ কোথায় পেয়েছে? যদি ধরে নিচ্ছেন, সর্বোচ্চ 37, আমি ধরে নিচ্ছি, তাহলে বাকিদেরকে আপনি বাদ দিয়ে দিবেন? বাকিরা আপনি তাদের না নিয়ে আপনি কি দেশকে সামনের দিকে নিতে পারবেন? পারবেন তো না। আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্যটা কি একজন লোককে ক্ষমতা রাখা, অথবা একটা গোষ্ঠীকে অথবা একটা পরিবারকে ক্ষমতা রাখা, নাকি দেশটাকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া? আমার কথা হলো কি ভাই, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আনফরচুনেট আমাদের দুর্ভাগ্য, সেই শ্রদ্ধাবোধটা আমাদের রাজনৈতিক অঙ্গনে নাই, সেই শ্রদ্ধাবোধটা আমাদের নেতা নেত্রীদের মধ্যে নাই, সেই শ্রদ্ধাবোধটা এমনকি জানি পক্ষতেও নাই। জি, আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরছি এখানে। দর্শক ফিরছি খুব শিগগির। দর্শক আরো একবার স্বাগত 21 রাতে। মহিদুর মোহন, আপনার কাছে প্রশ্ন, যে যদি সততার সঙ্গে বলা হয়, জানতে চাওয়া হয় যে মৌলবাদ বা যেটি সাংবাদিক মাসুদ কামালের ভাষা ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল জামাতে ইসলামী, যেভাবে বলি না কেন, আমরা এইগুলোকে বাদ রেখে বিএনপি কি আদৌ চলতে পারছে বা উদার গণতান্ত্রিক রাজাকারদের গাড়িতে পতাকা,
মৌলানা মান্নান প্রতিমন্ত্রী হয়েছিলেন। আটটি কেস আচ্ছা, রেজিস্ট্রি করা হ্যাঁ, হয়েছিল ঠিক আছে। জিয়াউর রহমান সাহেব নিজে হাত দিয়ে। যেই পদ্ধতিতে সরিষাবাড়ির মৌলানা নুরুল ইসলাম এক স্বীকৃত রাজাকার, তার গাড়িতে জাতীয় পতাকা উঠিয়ে দেওয়া হয়েছিল, বানারীপাড়ার একে ফাইজুল হকের গাড়িতে, উনিও স্বীকৃত রাজাকার, তার গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল 1996 সালের ক্যাবিনেটে। ঠিক সেই পদ্ধতি বিএনপিও দিয়েছে। ব্যবধানটা কোথায়? ব্যবধানটা কোথায়? মৌলানা নুরুল ইসলামের মতো রাজাকার, একে ফাইজুল হকের মতো রাজাকার যদি গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে বাংলাদেশে ঘুরতে পারে, তাহলে শাহজিজুর রহমান, আব্দুল আলিম, মৌলানা মান্নান এরা কেন ঘুরতে পারবে না? নিজামীরা কেন ঘুরতে পারবে না? কি বলবেন রাশেদ তারা তো রহমান? রাজাকার। না, প্রথমত আর আমার শেষ কথা হলো, আমার শেষ কথা কথা, বলেছিলেন। শেষ কথা, শেষ করি জি। মৌলবাদকে বাদ দিয়ে বিএনপি চলতে পারবে কিনা? বিএনপি মৌলবাদী রাজনীতি করে না, আমরা এটা পরিষ্কার। মৌলবাদী অথবা ধর্মাশ্রয় রাজনৈতিক দল যার ধর্মকে এখন ব্যবসা একটি কথা মাসুদ কামাল ভাই বলে গেছেন, যদি জামায়াত ইসলামী কোন নিষিদ্ধ সংগঠন হতো তাহলে বিএনপি কেন কেউ তার সাথে জোট করতো না বা তার সাথে একসঙ্গে কথাও বলতো না। যতক্ষণ পর্যন্ত জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা না হবে, সে যদি স্বীকৃত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে যে কোনো রাজনৈতিক দলের সাথে জোট করতে পারে, তাদের সাথে যুগপৎ আন্দোলন করতে পারে, এমনকি গভর্নমেন্টের শেয়ার করতে পারে। যখন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে তখন আসবে প্রশ্ন। এর আগে আপনি মুখে বলতে পারি, নৈতিকতার প্রশ্ন বলতে পারি, আইডিওলজিক্যাল প্রশ্ন বলতে পারি যে এদের সাথে জোট করা যায় না, এই করা যায় না, সেই করা যায় না, হাইপোথেটিক্যাল সব কথাবার্তা। কিন্তু প্র্যাকটিক্যালি একটা রাজনৈতিক দল, যে দলের নিবন্ধিত রাজনৈতিক দল বা স্বীকৃত রাজনৈতিক দল যাকে নিষিদ্ধ করা হয়নি, তার সাথে জোট করা যায়। তাই বলে বিএনপি মৌলবাদী রাজনীতি করে না, এটাই করে না। বিএনপি মৌলবাদী রাজনীতি করে জি না। রাশেদ রহমান, যেটি প্রথম মহিউদ্দিন বলছিলেন, প্রথম আপনি কি কথা সেটা অস্বীকার হচ্ছে করবেন? যে জামাত ইসলামীর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, এটা একটা সাবজুডিস ম্যাটার। কোর্টই সিদ্ধান্ত নিবে এই দলটি নিষিদ্ধ হবে কিনা। তবে আমাদের অনুভূতির জায়গা, সংসদেরও সেই ক্ষমতা রয়েছে। অনুভূতির জায়গা, উপলব্ধির জায়গা তো আমরা হারিয়ে ফেলিনি। সুতরাং সংসদের সেই ক্ষমতা মৌলবাদী রয়েছে। কে, জঙ্গিবাদী কে, এটা উপলব্ধি করার ক্ষমতা তো আর লোপ পায়নি। কে তাকে নিষিদ্ধ করলো কি করলো না সেটা পরের কথা। সুতরাং সেই বিবেচনা থেকে এটাও বলতে চাই, আপনি তো রাজনৈতিক শরিক তাকেই বানাবেন যার সাথে আপনার রাজনৈতিক আদর্শের কোনো না কোনো একটা জায়গায় ছিটে ফোটা হলো মিল আছে। জামাত ইসলামীর গণতন্ত্র মোহন ভাই পড়েছেন এবং উনি জানেন যে জামাত ইসলামী গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের ক্ষমতা বদলে কোনোভাবে তাদের গঠনতন্ত্রে বিশ্বাস করে না। যেই দল নাম্বার 1 গঠনতন্ত্রে বিশ্বাস করে না, 2 নাম্বার বাংলাদেশের চিহ্নিত শত্রু, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের সাথেই শরিক হইতে হবে। আর আমি ওনাকে আরেকটা কারণে ধন্যবাদ জানাই যে উনি অ্যাটলিস্ট অকপটে ক্যামেরার সামনে বললেন যে হ্যাঁ, রাজাগার আলবদর আল শামসদের গাড়িতে ওনারা পতাকা তুলে দিয়েছেন। হাওয়েভার বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজাগার বা আলবদর আল শামসকে মন্ত্রী বানিয়েছে এই বিষয়ে আমার কোনো ধারণা নাই এবং আমি সব ক্যাটেগরিক্যালি এর প্রতিবাদ করি। সুতরাং উনি যে রেফারেন্স গুলো দিয়েছেন সেগুলো কি না, ওনার রাজাগার কিভাবে? শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের ছেলে, তার নামে কোথায় মামলা আছে? একটি মামলা দেখাতে পারবে না, অসম্ভব। আর মৌলানা নুরুল ইসলামের কথা বলতেছেন, রেফারেন্স দেখবেন তো, কোনো রেফারেন্স নেই, তো মুখে মুখে কথা বলতেছেন। শাহজিজুর রহমান, ও ইয়েস অফকোর্স, তার নামে কলাবরেটর একটা ইয়ে হয়েছিল, প্রত্যেকের নামে মামলা হয়েছে এবং সেই মামলার নথিপত্র সবকিছু আছে। এবং আমি মৌলানা আব্দুল মান্নানের যে কথা বললাম, তাকে যে 8টি মামলায় পার্ডেন দেওয়া হয়েছে 100-এ, সেই কাগজ তো আমার বাসাতেই আছে। আই এম টেলিং ইউ দ্যাট। আমরা তো এমপিরিক্স ছাড়া কথা বলি না। সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখুন মাসুদ কামাল ভাই একটা কথা বলেছেন যে দোষ চালাচালি করতে লাভ নেই। আসলে দোষ চালাচালি করে লাভ নেই। গণতন্ত্র একটা 2-ওয়ে স্ট্রিম, একটা নদীর ধারা, দুটি তীর প্রয়োজন। আজকে জননেত্রী শেখ হাসিনা জনবান্ধব কর্মসূচির মধ্য দিয়ে প্রথমে 1996 সালের পরে 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনের পরে তিনি ক্ষমতায় এসেছেন এবং এখন অবধি তার কাজগুলো জনমুখী, জনকল্যাণমূলক, জনবান্ধব এবং বাংলাদেশের সত্যিকার স্বাধীনতার ইতিহাসকে আমরা ধারণ করে এগোনোর চেষ্টা করছি। ইতিমধ্যে যদি জাতীয়তাবাদী দল নিজে জামাত ইসলামের সাথে দোসর হইয়া, একসাথে হইয়া পেট্রোল বোমা এবং নাশকতায় নিজেরা লিপ্ত হন এবং জনগণ থেকে যে বিচ্ছিন্ন হয়ে যান, এই দায়ভার কি আওয়ামী লীগ বয়ে বেড়াবে? এটা তো বিএনপির নিজস্ব দায়িত্ব। আজকে জাতীয়তাবাদী দলকে সিদ্ধান্ত নিতে হবে জামাত ইসলামকে ছেড়ে সুস্থ ধারার সুস্থ জামাত নিয়ে আজকে আমাদের আলোচনা নয়। যে বিষয় নিয়ে শুরু করেছিলাম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন সীমিত গণতন্ত্রের কথা, আপনি বলেছেন যে আপনি শোনেননি এখনো পর্যন্ত। আচ্ছা, যদি বলে থাকেন নিশ্চয়ই আপনি তার সাথে একমত নন নাকি একমত? আমি তো শুনিনি। না, যদি বলে থাকেন প্রাইমা ফেসি হিয়ারসে কোনো কারণ কি আমি বলি আপনাকে? আচ্ছা, উনি বলেননি, আমি বললাম, এটা আমি বলছি, মনে করেন এটা আমি বলছি যে সীমিত গণতন্ত্র বাংলাদেশের প্রয়োজন। আপনি এই সঙ্গে একমত কিনা? পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই। আজকে টক শোটি যেভাবে পরিচালিত হয়েছে, প্রথম কথা হচ্ছে এর প্রতি আমার আস্থা যতটুকু ছিল তা চলে গেছে, উইথ অল ডিউ রেসপেক্ট। 2 নাম্বার,
কোন প্রাইমা কিভাবে পরিচালিত কোন হয়েছে? প্রাইমা ফেসি কিভাবে পরিচালিত হয়েছে? হিয়ারসে কথার আমি কোন এটা আপনার কাছে প্রাইমারি, কিন্তু এটা বলা হয়েছে, এটা আপনি না আপনি যেটা শুনেননি সেটা আপনি স্বতঃসিদ্ধভাবে ধরে নেবেন না, এটা তো হতে পারে না। আপনি খেপে যান না, আমি খেপছি না, আমি প্রথমেই আমি বলেছি, খেপছি না, আমি প্রথমেই বলেছি, আপনি প্রথমে দোষারোপ করছেন টক শো যেভাবে পরিচালিত হয়েছে, যেটা আপনি জানেন না সেটা আপনার ব্যর্থতা হতে পারে, নিশ্চয়ই আমাদের সবার ব্যর্থতা নয়। আপনি আমার কথাটা শুনেন নাই, আমি প্রথমেই বলেছি বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা, কোন কর্মী, কোন মন্ত্রী যদি কোনো মন্তব্য করেন এবং সেটার জন্য যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং তার জন্য রাজনৈতিকভাবে যে আমরা ক্ষতিগ্রস্ত হই জনগণের, আপনার উত্তর আমরা পেয়েছি, এটা মাননীয় সভানেত্রী আপনার উত্তর আমরা পেয়েছি, এটা নেওয়ার এখতিয়ার। সাংবাদিক মাসুদ কামাল, আমার কথা হচ্ছে যে গণতন্ত্রের পূর্বশর্ত তো গণমানুষের কথা চিন্তা করে আইনের শাসন দ্বারা পরিচালিত হয়ে যে শাসন ব্যবস্থা পরিচালিত হবে, বা যেখানে স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার অংশগ্রহণ থাকবে, সেটাই প্রকৃত গণতন্ত্র। আজকে আমরা দেশে যে কোনো ক্রাইসিস মোমেন্টে কি সরকারি দল, বিরোধী দল বা অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল যেভাবে আমরা ট্রিট করি না কেন, সবাইকে একসাথে বসতে পারছি? আজকে যে মানবিক বিপর্যয় চলছে, মানব পাচারের বিষয়ে, যে সাগরে যে মানুষগুলো ভাসছে, সে বিষয়ে কি সরকার বিরোধী দল বা অন্যতম রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে ডাকতে পেরেছে, বা বিএনপিকে আহ্বান জানিয়েছে সরকারের প্রতি যে আসুন আমরা একসাথে কাজ করে এই দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায়? শুনেন, আমাদের এখানে যে পলিটিক্যাল কালচারটা প্রচলিত না, সেই পলিটিক্যাল কালচার ধীরে ধীরে যে অবস্থায় এখন পৌঁছে, এটা এখন তো হচ্ছে না, আল্লাহ রহমতে আগামী কয়েক বছরে হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো একদম মানে রিয়েলিটি। আওয়ামী লীগ কেন বিএনপিকে ডাকবে? আওয়ামী লীগ কি মনে করে, শুনেন এই দেশের অবস্থাটা কেমন, মনে করেন আমাদের এখানে এমন উদাহরণ আছে, একটা উন্নয়নমূলক কাজ হচ্ছে, মনে করেন এক গভর্নমেন্টের মাধ্যমে হচ্ছে, ওই গভর্নমেন্টের মধ্যে হলে তাহলে আমি একটু পিছিয়ে যাবো, অত ওদের হরতাল দিয়ে দেবো, করতে দেবো না। এটা মানে অন্যের নাক, নিজের নাক কেটে যাত্রা ভঙ্গ করার ব্যাপারে আমাদের মতো মানে পটু আর বোধহয় কেউ নাই। এটা তো আমরা করে দেখাচ্ছি, একটা পর একটা হচ্ছে। কাজে আওয়ামী লীগ কেন বিএনপিকে ডাকবে? আওয়ামী লীগ কি মনে করে যে বিএনপি কোনো ভালো কাজ করছে? মনে করে? বলুক, আওয়ামী লীগকে জিজ্ঞাসা করেন যে বলেন তো ভাই, বিএনপি তো দুই দফা 5 বছর ক্ষমতা ছিল, বিএনপি কোন কাজটা ভালো করছে বলেন তো আপনি? না, একটা ভালো করে নাই, একটাও না। আবার বিএনপিকে জিজ্ঞাসা করে, না আওয়ামী লীগ কোনো ভালো কাজই করে নাই জীবনে, তোর দেশটা কি এমনি অগ্রসর হচ্ছে? এগুলো হলো কি জানেন, অন্যকে দেখতে না পারা প্রবণতা। তবে এই আলোচনার কোনো শেষ নাই ভাই। তবে আমি আপনাকে একটা মানে ফিনিশিং কথা বলে দিই, এই জিনিসটা আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন যে সীমিত গণতন্ত্র এবং মৌলবাদ, মৌলবাদ হলো এমন একটা জিনিস, তার সঙ্গে আপনি যা কিছু তুলনা করেন সেটাই ভালো। মৌলবাদের সঙ্গে আপনি যা কিছু তুলনা করেন সেটাই ভালো। মৌলবাদ হলো এত খারাপ, এগুলো একটা সহজ উত্তর। আর দ্বিতীয় উত্তর বাকিগুলো তো বলছি, যে সীমিত গণতন্ত্র এর উচ্চারণ করে এখতিয়ারি ওনার নাই। এমনি জামাত ইসলাম কি মৌলবাদ মনে করেন? আমাদের শেষ করতে হবে, অনেক ধন্যবাদ। আমি মনে করি, আমি কেন মনে করবো না? আমাদেরকে শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাশেদ রহমান, ধন্যবাদ মহিউদ্দিন খান মোহন। দর্শক, শেষ করছি। শেষ পর্যায়ে এসে সাংবাদিক মাসুদ কামাল যেটা বলেছেন, মৌলবাদ এমন একটা শব্দ যার থেকে অন্য আর সবকিছু ভালো। তবে সেটা হয়তো ওনার আবেগ থেকে বলেছেন, তবে এটা সত্য কথা, প্রকৃত গণতন্ত্র ছাড়া কখনোই কোথাও মুক্তির পথ আসেনি। শুভরাত্রি।